ইউনূস সরকারের যে নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছিল তার বিরুদ্ধে সেই সংস্কার কমিশন বাতিলের দাবি তুলেছিল ধর্মীয় মহল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা আবার এটার বিরোধিতা করেছেন। উনি বলেছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি অযৌক্তিক। সেই সাথে তিনি নারীদের অধিকারের পক্ষেও বলেছেন এবং তিনি বলেছেন যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণ ছিল, কন্ট্রিবিউশন ছিল, সেই কন্ট্রিবিউশনকে এখন অস্বীকার করার চেষ্টা হচ্ছে এবং সামান্য একটু দেখা যাচ্ছে যে মতের মিল না হলেই নারীদেরকে সাহাবেগী ট্যাগ দেওয়া হয়, নাস্তিক বলা হয়, এ ধরনের মানে তারা ফেস করে আর কি। এটা উনি লিখেছেন ওনার ফেসবুক পেজে। ওনার যে অবস্থান, এটা আসলে এ প্রসঙ্গে আপনি কিছু বলবেন। এবং আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এখানে আসলে বিদ্যমান যে ছাত্র নেতৃত্ব, তাদের সাথে এই নেতৃত্বের আসলে কোনো মত পার্থক্য তৈরি হয়েছে কিনা আসলে? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ এই নারী কমিশনের ব্যাপারেই দেখা যাচ্ছে ধর্মীয় শক্তির যত উৎসাহ বিরোধিতা করায়। মানে নারীর প্রশ্ন এলেই ধর্মীয় শক্তি লাভ দিয়ে ওঠে, ঝাঁপিয়ে পড়ে এটার বিরুদ্ধে। অর্থাৎ নারীকে যত ভয় ধর্মীয় শক্তির, নারীর একটু মানে স্বাধীনতা বা নারীর বিষয়গুলো নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করা, তাদের অধিকারের প্রশ্নগুলোকে নিয়ে ভিন্নভাবে ভাবা, তার উপায় নাই। এখানে এদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এটু মনে হয়েছে। কিন্তু এটা তো ধর্মীয় শক্তি আমাদের সেগুলো বরাবরই করে। এদের একটা কাজই হচ্ছে নারী শক্তিকে যত রকম ভাবে দাবিয়ে রাখা, দমন করে রাখা, হ্যাঁ, চেপে রাখা, ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা। পারলে নেহাত আজকের যুগে পারে না, এই জন্যই নারী নেতৃত্বকে এরা অ্যালাউ করতে মানতে বাধ্য হয়, মেনে নেয়। কিন্তু সেই নারী নেতৃত্বের উপরে নিজেরাও গিয়ে সওয়ার হয়। অর্থাৎ নারী নেতৃত্ব তাদের প্রতিনিধি হিসেবে দেখা দিলে তারা খুশি, সেটা হয়ও আমাদের। শেখ হাসিনাও তাই হয়েছিল, খালেদা জিয়াও তাই অনেকটা হয়েছিল। সুতরাং এগুলো মেনে নেয়। তখন আর এই ধর্মীয় বিধানের কথা মনে থাকে না, তখন আর তাদের প্রফেটের কথা মনে থাকে না। প্রফেট যে নারী নেতৃত্ব সম্পর্কে সাবধান করেছিলেন, হ্যাঁ, এর বিরোধিতা করেছিলেন, সেগুলো খেয়াল থাকে না তখন তাদের। তো যাই হোক, কিন্তু সমাজকে পেছনের দিকে নেওয়ার ক্ষেত্রে এদের যথেষ্ট ভূমিকা থাকে ধর্মীয় শক্তির। আমার দেশে এই ক্ষমতাটা এদের আছে। অন্ধত্বকে জিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার সেগুলো তারা করার চেষ্টা করে তাদের সাধ্য অনুযায়ী। এখন এই ক্ষেত্রে একটা প্রত্যাশা থাকা স্বাভাবিক জাতির ছাত্র নেতৃত্বের কাছে তো আমাদের একটা প্রত্যাশা থাকা কথা। আমি আশা করছিলাম যে ছাত্র নেতৃত্ব, কারণ এত কমিশন আছে, কোনো ব্যাপারে কথা নাই মোল্লাদের বা এই ধর্মীয় শক্তির। যত কথা হচ্ছে নারী বিষয়ক কমিশন, এইটার বিরুদ্ধে, এই বিরুদ্ধে নেমে পড়েছে। অন্যগুলোতে ধর্ম থাকলো কি না থাকলো সেটা ওদের জন্য মাথা ব্যথার কারণ নেই, কিন্তু নারীর প্রশ্নে এলেই ধর্ম চলে যায়, তখন এদের মাথা ব্যথা শুরু হয় এবং হইচই শুরু হয়ে যায়, হ্যাঁ, লম্ফজম্প শুরু হয়। তো এটার বিরুদ্ধে আশা করেছিলাম যে ছাত্র নেতৃত্বের পুরুষ যে অংশ যারা আছে, পুরুষ প্রতিনিধি, তারা কিছু বক্তব্য দেবে। সেটা হয় নাই। উমামা ফাতিমা, তার বক্তব্য আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি তার বক্তব্যকে প্রশংসনীয় মনে করি। আচ্ছা, এর জন্য তাকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি সে আমাদের মতো মানুষদের অভিনন্দন পাওয়ার যোগ্য। এবং এখানে আসলে মূল যে ছাত্র নেতৃত্ব, তাদের সাথে এটা কোনো একটা দূরত্ব তৈরি হয়েছে কিনা? মানে ছাত্ররা হয়তো যেখানে আটকে গেছে সেখানে হয়তো বা আরেকটু এগিয়ে এসছেন ফাতেমা, হতে পারে ফাতেমা এগিয়েছেন অন্যদের পিছনে ফেলে, এটা হতে পারে। কিন্তু
তো আমাদের দেশে আমার নিজের যেটা মূল্যায়ন, আমার বিভিন্ন লেখায় আমি জানার চেষ্টা করেছি, বলেছি নারী হচ্ছে আমাদের সমাজে পরিবর্তনের, অগ্রগমনের সবচেয়ে বড় শক্তি। নারীর পশ্চাৎপদতার উপরেই ইসলামী সমাজের ভিত্তি প্রতিষ্ঠিত। নারীকে আগে দাবিয়ে দিয়েছে, ঘরে ঢুকে দিয়েছে। আরো তো কতগুলো বিধান ছিল, 4 বিয়ে পর্যন্ত বৈধতা দেওয়া, অগণিত সংখ্যায় দাসী সংরক্ষণের অধিকার পুরুষকে দেওয়া, এবং সে দাসী হয়তো ধরে নিয়ে এসে যুদ্ধবন্দী করতে পারলেই হলো, বাজার থেকে কিনলেই হলো। এই যে অবস্থাটা ছিল নারীর, অবমাননাকর অবস্থা, সেখান থেকে পৃথিবী বেরিয়েছে। এটা পাশ্চাত্য, এই কৃতিত্ব পাশ্চাত্যকে দিতে হবে, মুসলিম সমাজের কোনো কৃতিত্ব নাই। পাশ্চাত্য মুসলিম সমাজকে পরাজিত করে, পরাস্ত করে বাধ্য করছে কতগুলো জিনিস প্রতিষ্ঠা করে মেনে নিতে। যেমন দাসত্ব ধর্মীয় বিধানে বৈধ, ন্যায়সঙ্গত ইসলামী বিধানে। সৌদি আরবে 60 দশকের দাসত্ব ছিল, বিলুপ্ত হয়েছে পাশ্চাত্যের চাপে। আনঅফিসিয়ালি তো এখনো আছে বোধহয়। সে তো এখনো যৌন দাসত্ব তো সৌদি আরবে এখনো আছে, সেটা বহু দেশেই আছে, বিভিন্ন ফর্মের কাজ করে এটা। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে, পশ্চাৎপদ সমাজগুলোতে এটা হয়, আছে। তো এইখানে বৈধভাবে তো ওটা আরেকটা জিনিস, বৈধভাবে তো এখন দাসত্ব নাই, কোন পৃথিবীর কোথাও উপায় নেই দাসত্ব বজায় রাখার। এবং মেয়েদেরকেও এখন আর যুদ্ধবন্দীও করা সম্ভব না, দাসীও করা সম্ভব না। হ্যাঁ, মানে ফর্মালি, আনুষ্ঠানিকভাবে। বাস্তবে হয়তো হয় দাসত্ব, কিন্তু আনুষ্ঠানিকভাবে বাজারে ক্রয় বিক্রয় করা ওই জায়গাটার পৃথিবী আর নাই। হ্যাঁ, এটার জন্য পাশ্চাত্যকে কৃতিত্ব দিতে হবে। এর সঙ্গে রুশ বিপ্লব, চীন বিপ্লব, এগুলো, এই বিপ্লবী আন্দোলনগুলোর ভূমিকা আছে। এগুলোও তো সব মুসলিম সমাজ, রাশিয়া বলো, চীন বলো, হ্যাঁ, ভিয়েতনাম বলো, কিউবা বলো, এই যে সমাজতান্ত্রিক বিপ্লব যে দেশগুলোতে হয়েছে আধুনিককালে, এটা তো শুধু পাশ্চাত্য একসময় ভূমিকা রেখেছিল। পরবর্তীকালে পৃথিবীর অগ্রগমনে, মানব জাতির অগ্রগমনে ভূমিকা রেখেছে হচ্ছে এই সমাজতান্ত্রিক দেশগুলো, মানে সমাজতান্ত্রিক বিপ্লব যেগুলো হয়েছিল সেগুলো। তো সেদিক থেকে পৃথিবী অনেক এগিয়েছে। হ্যাঁ, আমাদের দেশ এখন খুব এটা এগোতে পেরেছে তা না, ওই পৃথিবীর চাপে যেটুকু এগিয়েছে। পৃথিবীর চাপে পৃথিবী চলছে, আমাদেরকে পেছনে পড়ে থাকতে দিচ্ছে না, আমাদের ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, বাধ্য করছে। আমরাও যেতে বাধ্য হচ্ছে, উপায় নেই। কিন্তু নিজস্ব প্রেরণা নিয়ে আগানোটা, এই যে বাধা, নারী কমিশন নিয়ে কিছু করতে গেলেই বাধা। এই বাধার বিরুদ্ধে ফাতিমা উমামা দাঁড়িয়েছেন, প্রশংসনীয় তার এই ভূমিকা। তো সামনে আরো অনেক লড়াই আছে, এটা বুঝতে হবে। এই লড়াই করতে পারতে হবে, এই কাজটা পুরুষদেরও, কিন্তু তার চেয়ে বেশি নারীদের। বিশেষ করে উমামা ফাতিমার মতো যারা আছেন, তাদেরকে আজকে অগ্রণী ভূমিকা পালন নিতে হবে। এই প্রশ্ন অবহেলা করা যাবে না, এই প্রশ্নে ছাড় দেওয়া উচিত না। নারী কমিশনের কোন নীতির কোনটা কতখানি পালিত হবে না হবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নীতিগতভাবে নারী কমিশন একটা, এই সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগের বিরুদ্ধে করার ঘোরত বিরুদ্ধে আমি নিজে, আমি মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ সরকারের পক্ষ থেকে। এবং আরো কিছু হওয়া দরকার, বাস্তবায়ন হওয়া দরকার।